এই অস্ত্রগুলো কোনো না কোনোভাবে কোনো না কোনো ফরম্যাটে আসলে ব্যবহার হতে পারে। কি কি ধরনের অস্ত্র আসলে লুট হয়েছিল? অস্ত্রগুলোর অপব্যবহারের কোনো সুযোগ আছে কিনা, কিংবা এগুলো আমাদের জন্য হুমকি কিনা? 5,500-এর মতো হচ্ছে অস্ত্র লুট হয়েছে, 6 লাখের মতো হচ্ছে গোলাবারুদ লুট হয়েছে। ওইগুলো অস্ত্র যদি কেউ আসলে অপব্যবহার করতে চায়, ওইগুলো অস্ত্র দিয়ে কেউ যদি ভয় দেখাতে চায়, মাস্তানি করতে চায়, তাহলে পরিস্থিতি যে কোনো সময়ের তুলনায় আসলে খারাপ হয়ে যাবে বা খারাপ হতে পারে। জুলাই অভ্যুত্থানের 1.5 বছর কেটে গেলেও অভ্যুত্থানের পরবর্তী সময়ে লুট হওয়া আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ সম্পর্কে কোনো হদিস দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় 1,000-এরও বেশি আগ্নেয়াস্ত্র এবং 2 লাখেরও বেশি গোলাবারুদ অভ্যুত্থানের পরবর্তী সময়ে লুট হয়ে যায়। এদিকে বিশ্লেষকরা বলছেন, এ সকল গোলাবারুদ এবং আগ্নেয়াস্ত্র যদি নির্বাচনের আগে উদ্ধার করা না যায়, তাহলে বাংলাদেশ পড়তে পারে হুমকিতে। বাংলাদেশকে আদৌ হুমকিতে পড়বে কিনা সে বিষয়ে আমাদের আজকের আলোচনা, এবং আজকে আমাদের স্টুডিওতে সে বিষয়ে আলোচনা করতে উপস্থিত আছেন আজকের পত্রিকার অপরাধ বিষয়ক প্রতিবেদক শাহরিয়ার হাসান। আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। শাহরিয়ার ভাই, আপনাকে অনেক স্বাগতম আমাদের আজকের পডকাস্টে। আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটি জানতে পেরেছি যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রায় পরপর 17টির মতো উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন, কিন্তু এরপরেও তারা উদ্ধার করতে পারেননি জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে লুট হওয়া বিভিন্ন ধরনের অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র। তো এ বিষয়ে আপনি কি ভাবছেন যে নির্বাচনের আগে কি এই অস্ত্রগুলো আসলেই উদ্ধার করা সম্ভব হবে বলে আপনার মনে হচ্ছে কিনা? আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন। প্রায় 17বারের মতো হচ্ছে বিভিন্নভাবে অভিযান চালানো হয়েছে, অভিযান চলছে, কিন্তু এখন পর্যন্ত প্রায় 1200-র মতো অস্ত্র উদ্ধার করা যায়নি। 2 লাখের বেশি হচ্ছে গোলাবারুদ উদ্ধার করা যায়নি। তো নির্বাচনের আর বোধ হয় 14 বা 15 দিন রয়েছে, 13 দিন রয়েছে। এর মধ্যে আসলে এই অস্ত্র উদ্ধার কোনোভাবেই সম্ভব হবে বলে আমার মনে হয় না। হলেও এটা খুবই সামান্য, 1000-এর বেশি অস্ত্র আসলে বাইরে থাকবে, এবং এই অস্ত্রগুলো নির্বাচনের সময় এটা যে অপব্যবহার হবে না এই নিশ্চয়তা আসলে দেওয়ার কোনো সুযোগ নাই। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই নির্বাচনে এই অস্ত্রগুলো ব্যবহার হবে না, তবে আসলে যারা অপরাধ বিষয়ক যারা রয়েছেন তারা কথা বলছেন, তারা যেটা বলছেন যে না, নির্বাচনে অস্ত্র ব্যবহার না হলে এক ধরনের আশঙ্কা থেকে যাবে, যে আশঙ্কা আসলে ভোটের মানুষের উপস্থিতি, মানুষের যে স্বস্তি, ওই জায়গাতে প্রভাব ফেলবে। আপনি কি মনে করছেন যে এ সকল অস্ত্র আমাদের জন্য খুব একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে নির্বাচনের আগে? আপনি বলছেন যে অস্ত্রগুলো কোনোভাবেই আমরা এগুলো উদ্ধার করতে পারবো না। তো নির্বাচনের মাঠে কিংবা নির্বাচনের পরবর্তী সময়ে যদি এই সকল অস্ত্রর কি কোনো অপব্যবহার হবে কিনা, কিংবা কোনো ধরনের আমাদের আগে থেকে সতর্ক হওয়া উচিত কিনা, এ বিষয়ে আপনি কি ভাবছেন? নির্বাচনে আসলে অস্ত্র ব্যবহারটা হয়, হ্যাঁ, এটা বৈধ অস্ত্র অবৈধ অস্ত্র দুইটা অস্ত্রই ব্যবহার হয়। এজন্য সরকার থেকে আসলে যারা বৈধ অস্ত্রধারী তাদেরকে বলা হয় যে তাদের অস্ত্রগুলো জমা দিতে, কিন্তু যেগুলো অবৈধ অস্ত্র এগুলোর জন্য অস্ত্র উদ্ধার অভিযান নর্মালি প্রত্যেক নির্বাচনে হয়, করে আসে। কিন্তু এবার তো বিষয়টা আরেকটু অন্যরকম। সেটা হচ্ছে যে 2024 সালের যে 5 আগস্টে আগে পরে যে থানায় লুট হলো, প্রায় 450 থানা ফাঁড়ির মতো অস্ত্র সেখানে লুট হয়েছে। এই অস্ত্রগুলো তো অনেক ছিল। তো সেক্ষেত্রে ধরেন হচ্ছে এই নির্বাচনের মধ্যে সবাই চাইবে যে সর্বোচ্চটুকু তাদের পক্ষে, দলের পক্ষে নেওয়ার জন্য। সেক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার হতে পারে, এটা পুলিশরাও মনে করে এবং সরকার থেকেও মনে করে। এই জন্য তারা বারবার অস্ত্র উদ্ধারের চেষ্টা করছে, এবং সেইটা আসলে ওইভাবে সফল হতে পারছে না। তো যেহেতু সফল হতে পারছে না, ধরে নেওয়া যায় যে এই অস্ত্রগুলো কোনো না কোনো ফরম্যাটে আসলে ব্যবহার হতে পারে, এবং সেটা আসলে উদ্বেগের কারণ, একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে। আপনি তো বলছেন যে এই অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব না। তো এই সকল অস্ত্র যদি উদ্ধার করা সম্ভব না হয়, সেটা কি আমাদের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে কিনা নির্বাচনের সময় কিংবা তার পরবর্তী সময়ে? তো বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেই পারে নির্বাচন পরবর্তী ফল নিয়ে, বা বিভিন্ন ধরনের ঘটনা, নির্বাচনের যে বড় বড় দলগুলো রয়েছে তাদের মধ্যে আমরা ইতিমধ্যেই প্রচারণার সময় দেখেছি যে তাদের মধ্যে অনেক বাকবিতণ্ডা কিংবা অনেক ধরনের গোলযোগ আমরা দেখতে পাচ্ছি। তো নির্বাচন পরবর্তী সময়েও নিশ্চয়ই এরকম কিছু ঘটনা তো অনাকাঙ্ক্ষিত হতেই পারে। তো তখন কি অস্ত্রগুলোর অপব্যবহারের কোনো সুযোগ আছে কিনা, কিংবা এগুলো আমাদের জন্য হুমকি কিনা, এ বিষয়ে আপনি কি ভাবছেন? না, পুলিশের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, যেহেতু এখন সেনাবাহিনী মাঠে আছে, সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই অস্ত্রগুলো উদ্ধার করার, এবং নির্বাচন সময়কালীন পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করবে। এই জন্য আসলে প্রত্যেকবারের তুলনায় এবারে হচ্ছে ভোট কেন্দ্রগুলো প্রায় 42,000 মতো ভোট কেন্দ্র রয়েছে। 42,000 ভোট কেন্দ্রের ভিতর 25,000 ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ, সরকার থেকে মনে করা হচ্ছে এই জায়গাগুলো বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে।
প্রায় 10 জনের মতো পুলিশ সদস্যরা রয়েছেন, 3 জন অস্ত্রধারী পুলিশ সদস্যরা থাকবেন, সবাই মিলে আসলে সেনাবাহিনী থাকবেন, সবাই মিলে আসলে চেষ্টা করছে যে এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যেন অস্ত্র অবৈধ ব্যবহার না হয় বা কোনো ধরনের হচ্ছে ঝুঁকি পরিস্থিতি তৈরি না হয়, এজন্য তারা আসলে সতর্ক অবস্থানে রয়েছেন। এবং এ নিয়ে আসলে পুলিশের ভিতরের যে সংস্থা গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, এসবি রয়েছে, বিশেষ শাখা পুলিশের, তারাও বিভিন্নভাবে হচ্ছে মাঠ পর্যায়ে পুলিশদেরকে ইনফর্ম করেছেন যে এই সময়গুলো এই জায়গাগুলো আসলে অস্ত্র ব্যবহার হতে পারে বা নির্বাচনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, সেখানে আসলে তারা যেন সতর্ক অবস্থায় থাকে। জুলাই অভ্যুত্থানের পরে আমরা জানি যে প্রায় 1,000-এরও বেশি আগ্নেয়াস্ত্র এবং প্রায় 2 লাখেরও বেশি আপনার হচ্ছে গোলাবারুদ যেটি বলি সেটি হচ্ছে লুট হয়েছিল। এছাড়াও কি ধরনের অস্ত্র তখন আসলে লুট হয়েছিল? এই সংখ্যাটা আপনি যেটা বলছেন এটা হচ্ছে এখনও উদ্ধার হয়নি, তো লুট হয়েছে আরও বেশি, 5,500-এর মতো হচ্ছে অস্ত্র লুট হয়েছে, আর 6 লাখের মতো হচ্ছে গোলাবারুদ লুট হয়েছে। তো এখনও উদ্ধার হয়নি 2 লাখ গোলাবারুদ এবং হচ্ছে আপনার 1,1200-এর মতো হচ্ছে অস্ত্র। এর মধ্যে আসলে অনেক মানে বড় ভারী অস্ত্র বলতে আমরা যা বুঝি, ভারী অস্ত্র রয়েছে। আপনি জেনে থাকবেন যে গণভবনে যে এসএসএফ যারা প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সংশ্লিষ্ট ছিলেন এবং তাদের হচ্ছে সংসদ বিভিন্ন ভিতর তাদের একটা অস্ত্রের ভোল্ট ছিল, এই ভোল্ট ভেঙেও আসলে অস্ত্র নেওয়া হয়েছে। এসএসএফের সঙ্গে তো আসলে ভারী অস্ত্র থাকে যারা প্রধানমন্ত্রীর প্রোটোকলে যুক্ত ছিলেন। এছাড়াও থানায়ও অনেক ভারী অস্ত্র থাকে। সব মিলে আসলে ভারী অস্ত্র, এগুলোর মধ্যে আপনি নাম বললে হচ্ছে থানা পুলিশ থেকে তো হচ্ছে শটগান, পিস্তল এগুলো তো মানে হারিয়েছে। তাছাড়াও এসএমজি, এলএমজি মতো ভারী অস্ত্রগুলো আসলে লুট হয়েছে, যেগুলো অনেক ভারী বলতে অনেক ভারী। ওইগুলো অস্ত্র যদি কেউ আসলে অপব্যবহার করতে চায়, ওইগুলো অস্ত্র দিয়ে কেউ যদি ভয় দেখাতে চায়, মাস্তানি করতে চায়, তাহলে পরিস্থিতি যে কোনো সময়ের তুলনায় আসলে খারাপ হয়ে যাবে বা খারাপ হতে পারে, এই আশঙ্কাটা রয়েছে। এত ভারী অস্ত্র এগুলো কি তখন তো ল অ্যান্ড অর্ডার্সের ঠিক ছিল না আর কি দেশে। প্রায় 10 দিন পরে সরকার গঠন করা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার। তো এই অস্ত্রগুলো আসলে কারা লুট করেছিল? এটা কি শুধুমাত্র, আপনার কি মনে হচ্ছে শুধুমাত্র জনগণ এই অস্ত্র লুট করেছে, না এর সাথে কি আরও কোনো ব্যক্তি সংশ্লিষ্ট থাকতে পারে কিনা? খুবই একটা স্পর্শকাতর প্রশ্ন, আসলে কারা লুট করেছে। কারণ এটা নিয়ে সরকারের বিভিন্ন সংস্থাগুলো কাজ করছে, কথা বলছে, তারা খোঁজখবর করছে। আসলে তদন্ত ছাড়া আসলে আমি সরাসরি ওইভাবে বলতে পারবো না যে কারা লুট করেছে। তবে এইটা আসলে সরকারের পক্ষ থেকে যেভাবে পুরস্কার ঘোষণা করা হয়েছে যে যদি আপনি এই ভারী অস্ত্রটাই হচ্ছে আপনার খুঁজে দিতে পারেন বা তথ্য দিতে পারেন, তাহলে আপনাকে 1 লাখ টাকা, এই অস্ত্রের জন্য 50,000 টাকা, এই অস্ত্রের জন্য 10,000 টাকা আমি হচ্ছে পুরস্কার দিব। তো এইটা সরকারের এই ধরনের পুরস্কার দেওয়ার যে ঘোষণাটা, এটাতে মনে হয় যে অবশ্যই এটা কোনো শীর্ষ অপরাধীরা এই অস্ত্র লুট করেছে বা করলে ফেরত দেবে তা না। এটা হচ্ছে সাধারণ জনগণের উদ্দেশ্যে বলা। কেউ যদি পেয়ে যান, কেউ যদি তথ্য পান, কেউ যদি জেনে থাকেন, তাহলে আপনারা তথ্য দিবেন। কিন্তু যদি ধরেন হচ্ছে কোনো ওইরকম বড় সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী অনেক কেউ মাফিয়া টাইপের কেউ নেয়, তাহলে তো আসলে ওই 50,000 টাকা বা 10,000 টাকার পুরস্কারের জন্য তারা অস্ত্র দিবে না। সেক্ষেত্রে সরকারের যে আহ্বান, এতে মনে হয় যে হয়তো ওই সময়টাতে যারা পুলিশের প্রতি একটা মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল, একটা জনরোষ তৈরি হয়েছিল, ওই জায়গা থেকে সাধারণ মানুষ অনেকে হয়তো নিয়ে থাকতে পারেন। তাই ওই সময়টা নিয়েছেন, পরবর্তীতে সময় হয়তো বা জমা দিতে সাহস পাচ্ছেন না, ভয় পাচ্ছেন, অথবা কোথাও রেখেছেন, অথবা সেটা দিবেন কিনা, দিলে কি হবে, না দিলে কি হবে, এরকম একটা ডিলেমায় আছেন। এরকম হলেও হতে পারে। এই যে নানা ধরনের উপহার, নানা ধরনের আপনি যে বললেন যে নানা ধরনের পুরস্কার ঘোষণা করেও এরপরে 17 বার উদ্ধার অভিযান চালিয়েও এই সকল অস্ত্র উদ্ধার করা যাচ্ছে না। আপনার কি মনে হচ্ছে সরকারের পদক্ষেপে বা আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে কোথাও কোনো ফাঁকফোকর আছে, বা আরও কী ধরনের বেটার একটা সলিউশনে গেলে এই সকল অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলে আপনার কি মনে হচ্ছে? না, আপনি ভালো বলেছেন, কিন্তু হচ্ছে ধরেন সরকারের পক্ষ থেকে আমার যেটা মনে হয়, আমি যেহেতু হচ্ছে ক্রাইম রিপোর্টিং করি, সেক্ষেত্রে আমি সেনাবাহিনী থেকে দেখেছি, ডিবি পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, সবাই যেটা দেখেছি সেটা হচ্ছে যে আসলে সবার এই অস্ত্র উদ্ধারের জন্য আসলে তাদের চেষ্টা রয়েছে।
এবং চেষ্টা রয়েছে, চেষ্টাটা অনেক ক্ষেত্রে সফল হয়েছে, কিন্তু পুরোটা হতে পারেনি। কেননা 5,000 অস্ত্রের ভিতরে তো অলরেডি 4,000 উদ্ধার করেছে, 6 লাখ গোলাবারুদের ভিতরে 4 লাখ করেছে, বাকিগুলো হয়নি। তো ওনাদের হচ্ছে আগ্রহের জায়গাটা কোনো কমতি নাই, ওনাদের ওয়েটাও মানে খারাপ না। ওনারা 2টা বিশেষ অভিযান পরিচালনা করেছেন এবং অস্ত্র তারা নিয়মিত উদ্ধার করছেনও, 2টি 3টি 1টি এরকম করছেনও। তবে এইটা আসলে পর্যাপ্ত না। আসলে এইটা যদি ধরেন আপনার নর্মাল একটা সময় থাকতো, যদি এটা নির্বাচনের সময়টা না থাকতো, তাহলে হয়তো বা আমি বলতাম যে 6 মাস পরে অস্ত্রগুলো উদ্ধার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যেহেতু নির্বাচনের সময়, একদম খুবই নির্বাচনের কাছাকাছি সময়, সেক্ষেত্রে হচ্ছে অস্ত্রগুলো আসলে আমাদের বড় মাথা ব্যথার কারণ হয়েছে। নির্বাচনের সময় না হলে হয়তো বা আগামী 6 মাস 1 বছরের মধ্যে বাকি অস্ত্রগুলো উদ্ধার হতে হয়তো। আচ্ছা, নির্বাচনের সময়টা তো অনেক বেশি একটু সেনসিটিভ, তো এই সময়টাতে এই যে এই সকল লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি, এটার জন্য কি জনগণের অস্বস্তির কোনো কারণ আছে কিনা, বা অস্বস্তি হওয়ার কোনো কারণ আছে কিনা, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এটা হচ্ছে যে সরকারকে ওইভাবে আসলে জনগণ বলতে যারা ভোটার, নির্বাচন কেন্দ্রিক তো ভোটারদের ওইভাবে আশ্বস্ত করতে হবে যে আপনি আপনার ভোটটা দিতে আসেন, আপনার ভোটটা দিতে আসলে আপনার নিরাপত্তার দায়িত্বটা আমাদের সরকারের। আপনি আসবেন, ভোট দিবেন, আপনি ভালোভাবে ফিরে যাবেন, এটুকু নিশ্চয়তা আমরা দিতে পারবো, দিতে চাই। এটা যদি আপনি সাধারণ মানুষকে, ভোটারদেরকে আপনি যদি এটাকে কনভিন্স করতে পারেন, তাহলে হচ্ছে মানুষের মধ্যে ওই অস্বস্তিটা কাজ করবে না। কিন্তু আপনার আচরণে, মানে সরকারের আপনার আচরণে যদি এটা মনে না হয় যে আপনি আসলে তাদের নিরাপত্তা দিতে পারবেন না, নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না, সেক্ষেত্রে আসলে মানুষের মধ্যে এক ধরনের ভয় ভীতি তো কাজ করবে। মনে করবে না, আমার এই জায়গাটা হচ্ছে 2টা প্রার্থী খুবই শক্তিশালী, এরা যে কোনো মূল্যে চায় এটা ভোটে জিততে, এটা হচ্ছে এরা সহিংসতা তৈরি করতে পারে, সেখানে আমি গেলে আমার নিরাপত্তা সরকার, পুলিশ, সংশ্লিষ্ট যারা আছেন তারা দিতে পারবেন না। তখন তো একটা অস্বস্তি কাজ করবে, ওই অস্বস্তি তারা ভোট দিতে যাবেন না বা ভয় পাবেন, কাজ করে। কিন্তু সরকারের জায়গা থেকে ওইটা মানে ইনশিওর করা উচিত, কনফার্ম করা উচিত যে হ্যাঁ আপনি আসেন, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার, তাহলে হয়তো ওই অস্বস্তির বোধটা আসলে হবে না। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে এই নির্বাচনী প্রচারণার এই গুরুত্বপূর্ণ সময়ে লুট হওয়া অস্ত্রের ব্যাপারে বলার জন্য, এবং আমরা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি বা সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত ভোটারদের স্বস্তির জন্য, সে বিষয়ে আপনি আমাদেরকে বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জুলাই পরবর্তী সময়ে লুট হওয়া অস্ত্র নিয়ে আমরা কথা বলছিলাম আজকের পত্রিকার অপরাধ বিষয়ক প্রতিবেদক শাহরিয়ার হাসানের সাথে। আর আমরা জানতে পারলাম যে নির্বাচন এই পরবর্তী সময়ে এবং নির্বাচন চলাকালীন সময়ে সরকার জনগণের স্বস্তির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন, এবং আমরাও আশা করছি নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে দেশে স্বস্তি ফিরে আসুক। তা নিয়ে আজকে ছিল এই পর্যন্ত আমাদের পডকাস্ট। ধন্যবাদ সবাইকে।